নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকের এপিসোডে জেনে নিই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং রায়গঞ্জ সংলগ্ন কয়েকটি জায়গার নাম এবং সেই নামগুলোর উৎস কিভাবে হলো, কোথা থেকে হলো, সেই ইতিহাস। প্রথমেই আসি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেডকোয়ার্টার রায়গঞ্জ শহরকে নিয়ে। রায়গঞ্জ নামের উৎপত্তি কোথা থেকে সে নিয়ে কিন্তু নানান মত প্রচলিত রয়েছে। পূর্বতন পশ্চিম দিনাজপুর জেলা, যেটা বর্তমানের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে নিয়ে গঠিত ছিল, সেই পশ্চিম দিনাজপুর জেলার তরফ থেকে সরকারিভাবে একটি ডিস্ট্রিক্ট গেজেটি প্রকাশ করা হতো প্রতি বছর। সেই ডিস্ট্রিক্ট গেজেটি থেকে আমরা যেটা তথ্য পাই, সেই তথ্যে বলা হয়েছে রায়গঞ্জ নামের উৎপত্তি হয়েছে দুটো কারণে। প্রথম কারণ হিসেবে সেখানে দেখানো হয়েছে রায়গঞ্জ এবং সংলগ্ন অঞ্চলে রাই শস্যের, মানে এক ধরনের তৈলবীজ যেটা সর্ষে বা রাই বলি, সেই রাই শস্যের চাষ খুব বেশি হতো, আর সেই কারণেই নাকি এই অঞ্চলের নামকরণ হয় রায়গঞ্জ। ওই ডিস্ট্রিক্ট গেজেটি থেকে আমরা আরও জানতে পারি, দ্বিতীয় মত হিসেবে যেটা উঠে এসেছে, যে রায়গঞ্জ এবং সংলগ্ন অঞ্চলে রায় পদবীধারী মানুষের প্রচুর বসবাস ছিল, সেই কারণে এই অঞ্চলের নামকরণ করা হয় রায়গঞ্জ। তবে এই নামকরণ নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকে যায়, কারণ রায় পদবীধারী মানুষের বসবাসকে কেন্দ্র করে যদি এই অঞ্চলের নামকরণ করা হতো, তাহলে রায়গঞ্জকে ইংরেজিতে RAI এর বদলে ROY রয় লেখা হতো। ইংরেজির পাশাপাশি বাংলাতেও কিন্তু রায়গঞ্জের নামটা বানান হিসেবে বৈষ্ণরায় আকার হস্যই এর বদলে বৈষ্ণরায় আকার অন্তস্থ, অর্থাৎ রায় এর বদলে রায় লেখা হতো। অথচ রায়গঞ্জের সমস্ত প্রকারের দলিল দস্তাবেজ এবং পুরাতন নথিতে রায়গঞ্জকে কিন্তু রায়গঞ্জ বলেই উল্লেখ করা রয়েছে। কিন্তু বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায়, সেখানে কিন্তু এই জেলা প্রশাসনের দেওয়া দুটো তথ্যকেই খণ্ডন করা হয়েছে, যে তথ্য জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 500 বছর আগে। চলুন সংক্ষেপে জেনে নিই আজ থেকে 500 বছর আগে ঠিক কি ঘটেছিল। শুরুটা 1509 খ্রিস্টাব্দে মালদহের গৌর অঞ্চলের দুই মহাবৈষ্ণব তথা দুই ভাই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বাংলার নবাব হুসেন শাহের আমলে তৈরি করেন মদনমোহন জিউ এর মন্দির। 1515 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে 1515 খ্রিস্টাব্দের 15ই জুন তিনি মালদহের গৌড়ের এই রামকেলি অঞ্চলে এসে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করেন। রামকেলির এই মদনমোহন মন্দিরের পাশেই রোপণ করা কেলিকদম্ব এবং তমাল বৃক্ষের নিচে বসে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সঙ্গে বৈষ্ণব ধর্ম প্রচার নিয়ে দীর্ঘ আলোচনা করেন। দিনটা ছিল 1515 খ্রিস্টাব্দের 15ই জুন এবং জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন। সেই তখন থেকে প্রতি বছর রামকেলিতে বাংলা বছরের জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে রামকেলি মেলা হয়ে আসছে। এখনো পর্যন্ত এই ঐতিহাসিক মেলা একটুও তার গুরুত্ব হারায়নি। তিন দিন ধরে পূজার্চনা হলেও বাস্তবে এই মেলা চলে প্রায় 15 দিন ধরে। এরপর রামকেলি থেকে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী হুসেন শাহের দরবারে হাজির হন এই আর্জি নিয়ে যে তারাও রাজদরবার ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যেতে চান, কিন্তু হুসেন শাহ তাদেরকে যেতে দেননি।
শ্রী চৈতন্যদেবও চাইছিলেন তারা এই গ্রামে থেকেই বৈষ্ণব ধর্ম প্রচারের কাজে মন দেন। এরপর থেকেই এই গৌর অঞ্চলের মানুষ একে একে রামকেলিতে গিয়ে হাজির হন এবং বৈষ্ণব ধর্মে দীক্ষিত হতে শুরু করেন। এক কথায় এই গৌরবঙ্গে বৈষ্ণব ধর্মমত ভীষণভাবে প্রচার এবং প্রসার লাভ করে। ফলে ধীরে ধীরে বিভিন্ন জায়গার নাম পাল্টে যেতে শুরু করে এবং সেই জায়গাগুলোর নামকরণ হতে থাকে হয় মহাপ্রভু কৃষ্ণের নামে, অথবা কৃষ্ণ সহচরী রাধার নামে, অথবা রাধা কৃষ্ণ দুজনের নামেই। এমনকি সেই সময় এবং তার পরবর্তী বেশ কিছু বছর ধরে জন্ম নেওয়া বাচ্চাদের নামও কিন্তু রাধাকৃষ্ণের নাম অনুসারেই রাখা হতে থাকে। বৈষ্ণব পদাবলী সাহিত্যের মত অনুসারে রায়গঞ্জের নাম পূর্বে ছিল রায়গঞ্জ, বৈষ্ণরায়কার হর্ষই রায়গঞ্জ, এবং এই রায় হলো রাধার আর এক নাম। রায়গঞ্জের পাশাপাশি ভারত বাংলাদেশ সীমানা লাগোয়া রাধিকাপুরের নাম হয় রাধার নাম অনুসারে রাধিকাপুর। অনুরূপভাবে বংশীহারির নামকরণ করা হয় কিন্তু বংশী অর্থাৎ বাঁশি থেকে। রায়গঞ্জের পার্শ্ববর্তী শহর কালিয়াগঞ্জের নামকরণ নিয়েও কিন্তু দ্বিমত প্রচলিত রয়েছে। অনেকেই বলেন যে কালিয়াগঞ্জের নামকরণ হয়েছে তৎকালীন কালুয়া ডাকাতের নাম অনুসারে, অর্থাৎ মানে যেখানে বয়রাকালী মন্দিরটি অবস্থিত সেখানে নাকি একসময় গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে কালুয়া ডাকাত বসবাস করত এবং সেই জঙ্গলেই একটি বয়রা গাছের নিচে তিনি মায়ের আরাধনা করতেন। সেখান থেকেই নাকি কালিয়াগঞ্জের নামকরণ করা হয়েছে। কিন্তু বৈষ্ণব পদাবলী সাহিত্য কিন্তু অন্য কথাই বলে। সেখানে বলা হয়েছে কালিয়াগঞ্জের নামকরণ হয়েছে শ্রীকৃষ্ণের নাম অনুসারে, কারণ শ্রীকৃষ্ণের অপর নাম হলো কালিয়া দমন। কেন শ্রীকৃষ্ণের অপর নাম কালিয়া দমন? তার কারণ বৃন্দাবনের কাছে যমুনা নদীতে একসময় কালিয়া নাগ নামক এক সাপের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই কালিয়া নাগকে দমন করে কালিয়া দমন নাম ধারণ করেন। সেখান থেকেই নাকি কালিয়াগঞ্জের নামকরণ করা হয়েছে কালিয়াগঞ্জ। আবার বিহারের কিষানগঞ্জ এর নামকরণ নিয়ে কিন্তু একটা অন্য তথ্যই জানা যায়। কিষানগঞ্জ জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে কিষানগঞ্জ যে বর্তমান জায়গাটি রয়েছে সেই কিষানগঞ্জের পূর্বতন নাম ছিল আলমগঞ্জ এবং সেখানে রাজত্ব করতেন খাগড়ার রাজা ফকিরউদ্দিন। বাংলায় বৈষ্ণব ধর্মের প্রসার লাভ করার পর কোনো এক সময় একজন হিন্দু সন্ন্যাসী কিষানগঞ্জে গিয়ে বা আলমগঞ্জে গিয়ে পূর্বতন আলমগঞ্জে গিয়ে হাজির হন। সারাদিন হাঁটতে হাঁটতে বিহারের আলমগঞ্জ বা বর্তমান কিষানগঞ্জের পার্শ্ববর্তী জায়গায় গিয়ে সেই হিন্দু সন্ন্যাসী একসময় প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন এবং রাত্রি যাপনের ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু তিনি যখন জানতে পারেন ওই জায়গাটির নাম আলমগঞ্জ, সেখানকার জমিদারের নাম ফকিরউদ্দিন এবং তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম রমজান, তখন তিনি সেখানে থাকতে রাজি হননি। ফলে রাজা ফকিরউদ্দিন অত্যন্ত বেদনা অনুভব করেন এবং রাতারাতি কিষানগঞ্জের একটি অংশের নাম বদলে রাখেন কৃষ্ণকুঞ্জ। তিনি কৃষ্ণকুঞ্জ এই কারণেই রেখেছিলেন, বৈষ্ণব ধর্মের প্রভাবে সেই সময় এতদ অঞ্চলে রাধাকৃষ্ণের নাম মুখে মুখে প্রচলিত। নাম বদলের পর সেই হিন্দু সন্ন্যাসী সেখানে আশ্রয় গ্রহণ করেন, রাত্রি যাপন করেন এবং পরদিন আবার পুনরায় ধর্ম প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখন থেকেই আলমগঞ্জের নাম পাল্টে হয় কৃষ্ণকুঞ্জ এবং পরবর্তীতে সেটা বদলে গিয়ে হয় কিষানগঞ্জ। সঙ্গে একটা তথ্য জানিয়ে রাখি যে কিষানগঞ্জ পূর্বে বিহারের পূর্ণিয়া জেলার একটি সাব ডিভিশন ছিল, কিন্তু দীর্ঘ আন্দোলন এবং লড়াইয়ের ফলে 1990 সালে কিষানগঞ্জ বিহারের একটা জেলার মর্যাদা পায়। বন্ধুরা, আপনাদের যদি আমার দেওয়া এই তথ্য সঠিক এবং উপকারী মনে হয় তাহলে আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা
পেজটিকে লাইক করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উভয় ক্ষেত্রেই সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা ভিডিওটিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে এই তথ্যটিকে শেয়ার করবেন। আজকের এপিসোড এ পর্যন্তই। খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ সবাইকে আরও একবার ধন্যবাদ।